আজকের পর্ব পদ্মনাভ স্বামী টেম্পল, গণেশ মন্দির, আট্টুকাল ভগবতী টেম্পল। এই সবকটা মন্দির বা টেম্পলে কিন্তু আমি গেছিলাম। আমি রিসেন্টলি যে কেরালা ট্যুর করেছিলাম, কেরালা ত্রিবান্দামে, এগুলো লোকাল সাইট সিইং হিসেবে কিন্তু এই মন্দির তিনটে আমি ভ্রমণ করেছিলাম। তারই গল্প আজকে, গল্প বলুন, ভিডিও বলুন, আপনাদের সঙ্গে সব শেয়ার করব। তো প্রথমে আমি চলে আসবো পদ্মনাভ স্বামী টেম্পল হিসাবে। এই মন্দিরের কিন্তু অদ্ভুত এক গল্প আছে, মানে অদ্ভুত বলবো না, এগুলো কিন্তু অতীত ইতিহাস থেকে প্রচলিত। এই মন্দিরের সৃষ্টি সম্বন্ধে যদি বলা হয় তাহলে এটা আমি বলতে পারি, সৃষ্টির উষালগ্ন ভগবান বিষ্ণু যখন একর্ণব সাগরে ঘুমিয়েছিল, তখন বিষ্ণুর নাভি থেকে নাকি একটা পদ্ম বেরিয়েছিল, যার মধ্যে আমাদের মহাবিশ্বের স্রষ্টা ভগবান ব্রহ্মা জন্মগ্রহণ করেছিলেন। তাই ভগবান বিষ্ণুকে পদ্মনামক বলা হয়। অ্যাকচুয়ালি এই মন্দিরটা কিন্তু বিষ্ণু মন্দির, পদ্মনাভ স্বামী টেম্পলটা কিন্তু বিষ্ণু মন্দির, ঠিক আছে। তো যাই হোক, এটা তো গেল মোটামুটি খানিকটা কিভাবে সৃষ্টি হয়েছিল, কি নাম সেটা। কিন্তু এই মন্দিরের আরো অনেক কিছু বলার আছে, যেটা আমি খুব সংক্ষেপে আপনাদেরকে আমি শেয়ার করব। আপনি গুগল করে দেখে নিতে পারেন, কিন্তু আমি ছোট্ট করে আপনাকে বলে দিতে পারি এই মন্দির সঙ্গে। তো এই মন্দিরের ভিতরে 6টা নাকি ভল্ট আছে, এবং সেগুলো A B C D E F হিসেবে নামকরণ করা হয়েছে। এর মধ্যে C আর F যে ভল্টটা আছে সেটা কিন্তু মানে নিয়মিত খোলা হয় এবং বন্ধ করা হয়। আর বাকি A থেকে বাকি যত রকম ভল্ট আছে, GH অব্দিও নাকি ভল্ট আছে শোনা যায়। এই ভল্টগুলো নাকি সুপ্রিম কোর্টের অনুযায়ী কিন্তু এগুলো নাকি খোলা এবং বন্ধ করা হয়। সবচেয়ে রহস্যজনক যেটা হচ্ছে ভল্ট B। এ ভল্টে প্রচুর পরিমাণে দামি জিনিসপত্র আছে। যাই হোক, এবার যদি ভল্ট বি এর কথা আসা যায়, এই ভল্ট বি কিন্তু এখনো অব্দি খোলা হয়নি। এবং আপনাদের আরেকটি জিনিস বলার আছে, কয়েক দশক আগে একদল লোক এই ভল্টটি খোলার চেষ্টা করেছিলেন, এবং খুলে তারা দেখতে পেয়েছিলেন এর ভেতর পুরো কোবরায় ভরা। এবং আরও কথিত আছে যে এই মন্দিরের দরজা নাকি ঋষিরা শক্তিশালী নাগা বসম মন্ত্র দিয়ে বন্ধ করে দিয়েছেন, এবং এটা একমাত্র একজন দক্ষ সাধক গরুর মন্ত্র উচ্চারণ করেই নাকি এটা খুলতো। এটা তো গেল এখানকার ভেতরে কি আছে। এবং আরও যদি বলা যায়, প্রায় এখানকার যে প্রপার্টি ভ্যালু, সেটা প্রায় সোনাদানা সব মিলিয়ে এটা নাকি প্রায় 1 লাখ কোটি টাকা সম্পত্তি আছে এর মধ্যে। এবং শুধু তাই না, সারা পৃথিবীর মধ্যে কিন্তু এটা সবচেয়ে রিচেস্ট টেম্পল, শুধু ভারতবর্ষে বলছি না, সারা পৃথিবীর মধ্যে। এ তো গেলো এখানকার প্রপার্টি সম্বন্ধে। এবার আসা যাক, আপনি এখানে পৌঁছে কি করবেন বা কি করণীয় এই মন্দিরে। এই মন্দিরে কিন্তু একটু স্ট্রিক্ট নিয়ম কানুন আছে। সত্যি কথা বলতে কি, আপনি এই মন্দিরে যখন পৌঁছাবেন একটু সকাল সকাল পৌঁছানোর চেষ্টা করবেন। তার কারণ, আপনি ধরুন ছবিটা তুলতে চাইছেন, বাইরে থেকে দাঁড়িয়ে যদি ছবি তোলেন তো একটু সূর্যের আলো থাকলে ভালো হয়। আমার যদি পৌঁছাতে ওখানে প্রায় বিকাল 5:30 হয়ে গেছিলো, এবং বিকাল 5:30টার পর যখন আমি সমস্ত প্রসিডিউর করে ঢুকলাম আরও সন্ধ্যা হয়ে গেছিলো, এবং আমার বেরোতে কিন্তু রাত্রি 10টা হয়ে গেছিলো। আপনি ধরে নিন আপনাকে 3 থেকে 3.5 ঘন্টা ওই মন্দিরের ভেতর আপনাকে টাইম পাস করতে হবে, ঠিক আছে। এর আরও কিছু নিয়ম কানুন আছে, মানে আপনাকে এই মন্দিরে ঢুকতে হলে কিন্তু খালি পায়ে ঢুকতে হবে। আচ্ছা, তার সঙ্গে আমাদের সঙ্গে কিন্তু একটা হাত ব্যাগ বড় জোর থাকতে পারে, এবং তার ভেতরে আপনি মানি ব্যাগ রাখতে পারেন। বাকি মোবাইল, ক্যামেরা এগুলো কিছুই কিন্তু থাকবে না। তাহলে আপনি এগুলো রাখবেন কোথায়? এগুলো রাখতে হলে এই মন্দিরের বাইরে, মানে এই যে জায়গাটা দেখছেন, এই মন্দিরের দুপাশে 2টো শপ আছে, যারা কিনা আপনার ধুতিও বিক্রি করছেন, এবং সেই সঙ্গে কিন্তু এই যে আপনার যত রকম জিনিসপত্র আছে সেগুলো কিন্তু ওনারাই দায়িত্ব নেন। এবং তাদের এই দুটো এই যে শপ বললাম, এদের 2টো শপের ভেতরেই কাঠের সেলফ করা আছে, এবং সেগুলো একটা আপনার যত রকম জিনিসপত্র নিয়ে গেছেন, ধরুন মোবাইল থেকে আরম্ভ করে আরও যা সমস্ত জিনিস, সেগুলো কিন্তু আপনাকে একটা ওনারা প্যাকেটের ভিতর দিয়ে দেবেন, এবং সেই প্যাকেটটা ওনারা নিয়ে দেবেন, এবং তার পরিবর্তে আপনাকে একটা টোকেন দিয়ে দেবেন, এবং কিছু টাকা বিনিময়ে কিন্তু আপনারা এটাকে রাখতে পারবেন। আমার ক্ষেত্রে এটা যতদূর আমার মনে পড়ছে 80 টাকা নিয়েছিল, এবং একটা টোকেন আমাকে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এরপরে আপনি এখানে ঢুকে ধুতি কিনলেন, ধুতি কিনে কিন্তু আপনাকে পড়তে হবে। আরও যেটা বলার কথা আছে, ছেলেরা কিন্তু খালি গায়ে ঢুকতে পারেন, এবং কোমরের নিচের পোর্শনটা আপনি ধুতি দিয়ে ঢাকতে পারেন, এবং উপর পোর্শন আপনি খালি গায়েও থাকতে পারেন, এবং অথবা আপনি সাদা রঙের যে গামছা আছে, ওখানকার যে সাদা রঙের শাড়ি, মানে ধুতি পরার নিয়ম, সেটা আপনি পরতে পারেন। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো ড্রেস অ্যালাউ নেই। আপনি যদি জিন্স পরে যান বা ঘাগরা বা চুড়িদার যাই পরে যান, এগুলোকে কিন্তু আপনাকে পুরো শাড়ি দিয়ে পুরো ঢেকে নিতে হবে, এবং সঙ্গে একটা ব্লাউজ থাকলে সবচেয়ে ভালো। শাড়ি আর ব্লাউজ হচ্ছে মেয়েদের কিন্তু পোশাক হতে হবে, নাহলে আপনি ঢুকতে পারবেন এর ভেতরে। যতই কষ্ট হোক, এই মন্দিরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কিন্তু এই মন্দিরের যে পূজা পদ্ধতি, সেটা কিন্তু আপনার মনকে কাড়বে।
এটা আমি আপনাকে কথা দিলাম। আরেকটা কথা বলার আছে, আপনি যদি স্পেশাল দর্শন করতে চান তাহলে 150 টাকার বিনিময়ে স্পেশাল দর্শন করতে পারেন। তাতে কিন্তু কোনো প্রসাদ পাবেন না। যদি 180 টাকা আপনি খরচা করেন স্পেশাল পূজা দর্শনের জন্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রসাদ নিতে পারবেন। এটা যদিও আমি এগুলো কোনোটাই করিনি, আমি কিন্তু নর্মাল লাইনেই দাঁড়িয়েছিলাম, তাই আমার ক্ষেত্রে একটু কষ্টই হয়েছিল। তো বয়স্ক লোকেরা গেলে কিন্তু তাদের ক্ষেত্রে এই 150 বা 180 টাকাটা খরচা করলে খুবই ভালো হয়। তবে এইটা কিন্তু আমি করিনি বলে আমি ডিটেলস আপনাকে এই টাকার অ্যামাউন্টের ব্যাপারে যে স্পেশাল দর্শন সেটা আপনাকে আমি বেশি কিছু বলতে পারলাম না। জাস্ট একটা নেট থেকে আমি ইনফরমেশন পেয়েছি, তাই আপনাদেরকে এটা শেয়ার করলাম আমি। যাই হোক, আমিও কিন্তু মোটামুটি ওখানে ঢুকে আমার প্রায় অনেকক্ষণ টাইম লেগে গেছিলো, এবং যখন রাত্রিবেলা বেরোলাম রাত্রি 10টা বেজে গেছিলো। তাই মানে শরীরের ক্ষমতা ছিল না দাঁড়িয়ে ছবি তুলবো ভালোভাবে, তাই যতটুকু পেয়েছি ততটুকু আপনাদেরকে আমি শেয়ার করলাম। এরপরে কিন্তু আমি ওখান থেকে আমি যে অটো ভাড়া করেছি, অটো করে আমার যে ত্রিবান্দামের সাফায়ার রেসিডেন্সি ভাড়া করেছিলাম সেখানে আমি ফিরে আসি, এবং পরের দিন খুব ভোর আমি অট্টুকাল ভগবতী টেম্পল এবং গণেশ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এই সাফায়ার রেসিডেন্সি থেকে খুব বেশি দূরত্ব না, অল্প একটু দূরত্বেই কিন্তু গণেশ মন্দির ছিল, এবং খুব সকাল আমি বেরিয়ে পড়েছিলাম সকাল 6:30 নাগাদ। একটা ব্যাপার হয়েছিল, এই মন্দিরে ঢুকেছিলাম আমি খালি পায়ে, আমাকে ঢুকতে হয়েছিল, এবং বাইরে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ডালা পেয়ে যাবেন, আপনি নারকেলও দিতে পারেন, সেই সঙ্গে আরও ফুল আছে ফল আছে আপনি দিতে পারেন, কিন্তু ক্যামেরা কিন্তু এর মধ্যে কোনো অ্যালাউ ছিল না। তাই আমি যখন ভেতরে ঢুকে ক্যামেরা করতে আরম্ভ করি তখন মন্দিরে যারা ছিলেন তারা বলছিল ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি কিন্তু ভেতরের এখানকার খুব একটা ভিডিও আপনাদের দেখাতে পাচ্ছি না। তো যাই হোক, আপনারা কিন্তু এই গণেশ মন্দিরে যাবেন, খুব সুন্দর পুজো হয় এখানে। সত্যি কথা বলতে সাউথের প্রত্যেকটা মন্দিরের পুজো রীতিনীতি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে মেলে না, একদমই অন্যরকমভাবে পুজো হয়, যেটা কিন্তু খুব ভালো লাগবে আপনার। এগুলো সেই গণেশ মন্দির, এখানেই আসার কথা বলছিলাম। হ্যাঁ, এখানে বললো তো এখান থেকে আমি পুজো দিয়ে বেরিয়ে পড়লাম অট্টুকাল ভগবতী টেম্পল, যেটা কিন্তু এখান থেকে প্রায় আরও 10-15 মিনিট দূরত্ব ছিল। আমরা এখন যাচ্ছি অট্টুকাল টেম্পল, সময় মোটামুটি 7:30টার কাছাকাছি। একটা কথা বলার আছে, আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ফাঁকা জায়গা, এবং এর সামনে পাশেই কিন্তু অট্টুকাল ভগবতী টেম্পল। কেউ যদি এখানে 4 হুইলার বা কোনো বড় গাড়ি নিয়ে যায় তাহলে কিন্তু ইজিলি সে এখানে পার্ক করতে পারবে, এবং সেটা ফ্রি অফ কস্টেই। কিন্তু এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই। যেটা অট্টুকাল টেম্পল, এই টেম্পলটা হচ্ছে এসছে এখন পুজো হচ্ছে সকালবেলাতে, খুব সুন্দর বড় ভেতরের মন্দির। সামনে থেকে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য এখান থেকে ক্যামেরা আমি করছি। মিডিলের রাস্তা আপনাকে দেখাচ্ছি আমি, এই যে মিডিল রাস্তা, এই রাস্তা বরাবর সামনে থেকে ক্যামেরা করা যাবে না, কিন্তু ওদিকে সব মাঝখানে বাদ দিয়ে 2 সাইডে ক্যামেরা করা যাবে। সব জায়গায় সিসিটিভি সিকিউরিটি পারপাসের জন্য। ভেতরে খুব সুন্দর কিন্তু ব্যাপার স্যাপার, বড় মন্দিরটা, ভালো বড়। সকালবেলা এসেছি বলে এখন পুজো পাচ্ছি। আমাকে যে আপনারা এখন দেখছেন, আমি কিন্তু অলরেডি পুজো দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে এসে কিন্তু এই ভিডিওটা করছি, এবং আস্তে আস্তে আমি ফিরেও যাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই অট্টুকাল ভগবতী টেম্পলে ঢুকবেন, এখানকার পুজো রীতিনীতি কিন্তু খুব সুন্দর, এবং আমার কিন্তু খুব ভালো লেগেছিলো। সকালবেলা এরকম পুজো দিয়ে আমি আমার নেক্সট ডেস্টিনেশন শুরু করেছিলাম। এর পরবর্তী ডেস্টিনেশন ছিল আমার পুভার আইল্যান্ড, যেটাকে আমরা গোল্ডেন স্যান্ডউইচ হিসাবে কিন্তু জানি। কেন গোল্ডেন স্যান্ডউইচ সেটা এখানকার ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। ওখানকার বোটিং করার যে অভিজ্ঞতা এবং যে আরব সাগরের যে অদ্ভুত সুন্দর দৃশ্য, সেটা কিন্তু আপনি না দেখলে বুঝতে পারবেন না। এখান থেকে কিন্তু আসল কেরালার জার্নি আমার শুরু হচ্ছে, কোনোভাবেই কিন্তু পরবর্তী এপিসোডগুলো মিস করবেন না। কেন, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারছেন নিশ্চয়। সবার কাছ থেকে আপনাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি, আবার দেখাবে পরের এপিসোডে পুভার আইল্যান্ড উইথ কোবালাম বিচ।